কলকাতা থেকে একদিনের ছুটিতে কম খরচে পাহাড়, ঝর্ণা, লেকের সৌন্দর্য উপভোগ করতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একেবারেই পারফেক্ট। আজ আমি আপনাদের নিয়ে যাব কলকাতার কাছাকাছি এমন একটি অসাধারণ গন্তব্যে, যেখানে সকালে বাড়ি থেকে বেরিয়ে সারাদিন ঘুরে আবার রাতেই বাড়ি ফিরে আসা সম্ভব। সবুজে মোড়া পাহাড়, পাহাড়ের বুক চিরে নেমে আসা মনোরম শান্ত ঝর্ণা, সুন্দর শান্ত লেক আর চারিদিকে চোখ জুড়ানো প্রকৃতির অপরূপ দৃশ্য, সব মিলিয়ে এটি হতে পারে আপনার পরবর্তী সেরা বাজেট ওয়ান ডে ট্রিপ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে আমি যাত্রা করছি ধানবাদে। হাওড়া থেকে ধানবাদ যাব। হাওড়া থেকে ধানবাদে যাওয়ার জন্য আমরা যাচ্ছি হাওড়া যোধপুর এক্সপ্রেসে। 12,307 যে হাওড়া যোধপুর এক্সপ্রেস রয়েছে সেই ট্রেনটাতে, যেটা হাওড়া থেকে ছেড়ে যাবে রাত্রি 11টা বেজে 30 মিনিটে এবং যেটা ধানবাদে গিয়ে পৌঁছাবে ভোর 3টে 20 মিনিটে। তো আমার পিছনে ইতিমধ্যে কিন্তু প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। তো চলো সবাই দেখতে থাকো। তো নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু ট্রেনটি ছেড়ে দিল। এবার তোমাদেরকে বলে রাখি, আমরা গিয়েছিলাম আগের দিন রাত্রে, কিন্তু তোমরা যদি মনে করো দিনের দিন গিয়ে দিনের দিন ফিরে আসবে, তাহলে তোমাদের জন্যে সবথেকে সেরা অপশান হলো 6টা 15 হাওড়া থেকে ছেড়ে যায় ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটা ধানবাদে গিয়ে পৌঁছায় সকাল 11টা 18 মিনিটে। আবার ফেরার সময়ই এই ব্ল্যাক ডায়মন্ড রয়েছে, যেটা বিকাল 4টে 20 মিনিটে ছেড়ে যায় এবং হাওড়া এসে পৌঁছায় 9টা 30 মিনিটে। তো তোমরা যারা ওয়ান ডে ট্রিপ করতে চাও তারা কিন্তু এই ট্রেনটাতে যেতে পারো। তো পৌঁছে গেছি ধানবাদ স্টেশনে। এখন বাজে সময় 3টে 15। নির্ধারিত সময় থেকে প্রায় 5 মিনিট আগেই কিন্তু আমাদের ট্রেনটা ধানবাদ স্টেশনে পৌঁছে গেছে। এখন আমরা যাবো এখানকার যে ওয়েটিং রুম রয়েছে, ধানবাদ স্টেশনের যে ওয়েটিং রুম, তো সেই ওয়েটিং রুমে যাবো এবং কিছুটা সময় বিশ্রাম নিয়ে সকালবেলায় কিন্তু আবার আমাদের যে ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়ব। তো এরপর আমরা এসি যে ওয়েটিং রুম রয়েছে সেই এসি ওয়েটিং রুমের দিকে এগিয়ে গেলাম এবং এখানেই বাকি রাতটা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম এবং সকালবেলায় ফ্রেশ হয়ে কিন্তু এই জায়গা থেকেই আমরা বেরিয়ে যাব ধানবাদের যে সাইট সিনগুলো রয়েছে সেইগুলো করার জন্য। তো চলো একটু ঘুমিয়ে নিই। গুড মর্নিং সবাইকে। তো 3টে 20-তে স্টেশনে পৌঁছেছিলাম, তারপরে আমরা একটু ওয়েটিং রুমে ছিলাম। এখন বাজে সকাল 6টা 20 এখন আমরা স্টেশনের বাইরে যাচ্ছি এবং স্টেশনের বাইরে গিয়ে আমরা প্রথমে একটু চা খেয়ে নেব এবং তারপর কিন্তু আমরা একটা গাড়ি করে নিয়ে আজকে গাড়ি ভাড়া করব, সেটা টোটো, অটো হোক কিংবা কোনো 4 চাকা হোক, সেটা ভাড়া করে নিয়ে তারপরে কিন্তু সম্পূর্ণ যে ধানবাদ রয়েছে, সম্পূর্ণ ধানবাদ শহরটা এবং কোথায় কোথায় কী আছে সমস্ত কিছু কিন্তু ঘুরে দেখব। চলো সবাই দেখতে থাকো। তো স্টেশনের বাইরে থেকে কিন্তু আমরা একটা গাড়ি বুকিং করে নিয়েছি, এই যে গাড়িটা বুকিং করে নিলাম এবং আজকে কিন্তু প্রথমেই আমরা যাব উশ্রী জলপ্রপাত দেখতে এবং উশ্রী থেকে হয়ে ভাতিন্ডা, রামরাজা মন্দির, তোপচাঁচি লেক, এই 4টে জায়গা কিন্তু আজকে আমরা ঘুরে দেখব এই গাড়িটাতে করে। চলো তোমরা সবাই দেখতে থাকো। তো ঘড়ি বলছে এখন সময় 7টা আর আমরা কিন্তু ধানবাদ স্টেশন থেকে যাত্রা শুরু করে দিয়েছি একটা গাড়ি ভাড়া করে নিয়ে। তো আজকে আমরা প্রথম যে যাব সেটা হলো উশ্রী জলপ্রপাত দেখতে। তো আপনারা যারা ভাবছেন যে ধানবাদে বেড়াতে আসবেন তাদেরকে বলবো, আপনারা যদি উশ্রীটাও ধানবাদের সঙ্গে সঙ্গে উশ্রী জলপ্রপাতটাও দেখতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে আগের দিন রাত্রে এসে স্টে করতে হবে। তার কারণ উশ্রীটা ধানবাদ থেকে অনেকটাই দূরে, সেই কারণে কিন্তু আপনাদেরকে আগে থেকেই আসতে হবে। আগের দিন এসে যদি আপনি ধানবাদে থেকে যান তাহলে কিন্তু আপনার উশ্রীটা সকাল সকাল বেরিয়ে আপনি উশ্রী জলপ্রপাতটা দেখে নিতে পারেন। তো যাই হোক, আমরা কাল রাতে এসেছি এবং 3টে 20-তে স্টেশনে পৌঁছেছি এবং তারপরে ওয়েটিং যে রুম রয়েছে সেখানে ছিলাম। তো এখন সকাল সকাল বেরিয়ে পড়লাম প্রথমে উশ্রী জলপ্রপাত দেখার জন্য এবং এরপরে আমরা ভাতিন্ডা জলপ্রপাত, রামরাজা মন্দির, তোপচাঁচি লেক, এই সমস্ত কিছু দেখে নেব। তো চলো তোমরা সবাই সঙ্গে থাকো। দুর্দান্ত একটা রাস্তার মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, জঙ্গলের বুক চিরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে কালো পিচের রাস্তার উপর দিয়ে। দুর্দান্ত লাগছে, দুদিকে রয়েছে জঙ্গল আর বর্ষাকালে জঙ্গলের সৌন্দর্য যেন আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তার কারণ চারিদিকে সবুজের সমারোহ, সবুজটা অন্য সময়ের তুলনায় এখন কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আর সেই সঙ্গে সঙ্গে ছোটনাগপুরের মালভূমির অন্তর্গত
এই যে অঞ্চলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি অপূর্ব সুন্দর, যার চারিদিকে ল্যান্ডস্কেপ থেকে শুরু করে উপরে রয়েছে উঁচু উঁচু পাহাড় দুপাশে, সেই সঙ্গে সঙ্গে এই জঙ্গলের মধ্য দিয়ে যেন একটা জঙ্গলের বুক চিরে কালো কোনো একটা সর্পিল গতিতে একটা রাস্তার উপর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে উশ্রীর উদ্দেশ্যে। অপূর্ব সুন্দর লাগছে। এই রকম দৃশ্য নিজের চোখে যদি না দেখা যায়, তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু উপভোগ করতে গেলে পারে নিজের চোখে দেখতে হবে। দুর্দান্ত একটা জায়গা, দুর্দান্ত রাস্তা, সেই সঙ্গে সঙ্গে অপূর্ব সুন্দর পরিবেশ। ধানবাদ ভ্রমণে এসে আমরা কিন্তু প্রথমে ভেবেছিলাম শুধুমাত্র আমরা ধানবাদের যে 3টে স্পট রয়েছে, তোপচাঁচি লেক, রামরাজা মন্দির এবং সেই সঙ্গে ভাতিন্ডা ওয়াটারফল, কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত হলো আমাদেরকে যে আমরা উশ্রীতেও যাব। আর সেই কারণেই কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম যে গন্তব্য উশ্রী। আর উশ্রী যাওয়ার পথে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই সৌন্দর্যের মাঝে একটুখানি না দাঁড়িয়ে পারলাম না, সেই কারণেই কিন্তু এখানে একটু দাঁড়িয়েছি। দুর্দান্ত একটা জায়গা, দুপাশে রাস্তার দুপাশে রয়েছে কিন্তু ঘন জঙ্গল, আর তার মাঝখান দিয়ে সর্পিল গতিতে এঁকে বেঁকে চলেছে রাস্তা, কালো পিচের রাস্তা, দুর্দান্ত একটা ভিউ। তো সেই ভিউ পয়েন্টে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি। এখানে কিন্তু প্রতিটা স্থানে, প্রতিটা জায়গায় কিন্তু একটা ভিউ পয়েন্ট, তার কারণ এতটাই সৌন্দর্যে ভরপুর, সেটা নিজের চোখে না দেখলে পারে সেটা কিন্তু অনুভব করা যাবে না। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। তো পৌঁছে গেছি উশ্রী। তো আমাদের গাড়িটা এখানে পার্কিং করে রাখা হলো এই যে এই জায়গাটায়। আর এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা আসলাম। পার্কিংয়ের জন্য 40 টাকা করে নিল, এবং সেই 40 টাকা কিন্তু আপনাকেই দিতে হবে, কেননা গাড়ি ভাড়ার মধ্যে কিন্তু এই পার্কিং ফিসটা পড়ছে না। তো যাই হোক, পৌঁছে গেছি উশ্রী। এবার চলুন দেখে নেওয়া যায় উশ্রী। ছোটোবেলায় সহজ পাঠে পড়ে এসেছি, দিনটা বড় বিশ্রী, আজকে দেখতে যাব উশ্রী। তো আজকের দিনটা কিন্তু মোটেও বিশ্রী নয়, কারণ আজ একটা রৌদ্র উজ্জ্বল একটা দিন। তো সেই রৌদ্র উজ্জ্বল একটা দিনের মধ্যেই আমরা কিন্তু চলে এসেছি উশ্রী জলপ্রপাত বা উশ্রী ওয়াটারফলস, সেটা দেখার জন্য, যেটা আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে অবস্থিত। ঝাড়খণ্ডের যে গিরিডি, সেই গিরিডিতেই কিন্তু অবস্থিত এই উশ্রী জলপ্রপাত। আমার ওই সামনের দিকে উশ্রী জলের যে জলপ্রপাত, তার কিন্তু শব্দ এখান থেকেই আমি শুনতে পাচ্ছি। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং তোমাদেরকেও সমস্ত কিছুটাই দেখানোর চেষ্টা করছি। চলো। তো পৌঁছে গেছি উশ্রী, ছোটোবেলার গল্পের বইয়ের সেই উশ্রী জলপ্রপাত। সেই উশ্রীর সামনেই কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। জাস্ট অসাধারণ লাগছে, কী যে অপূর্ব সুন্দর লাগছে, সে তোমাদেরকে না দেখানো পর্যন্ত, তোমরা নিজের চোখে না দেখলে পারে এটা বুঝতে পারবে না। বর্ষাকালে কিন্তু এই উশ্রীর জলপ্রপাতের সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যায়। তখন উপর থেকে আরও অনেক অনেক জলরাশি যখন নিচের দিকে নামে, তখন যেন এর সৌন্দর্য দেখার মতো লাগে। সেই জন্যেই কিন্তু রবি ঠাকুর এই উশ্রী জলপ্রপাত নিয়ে গল্পটি লিখেছিলেন, দেখতে যাব উশ্রী, দিনটি বড় বিশ্রী। আপনারা যদি মনে করেন এই জলপ্রপাতটা আর একটু কাছ থেকে দেখবেন, তাহলে কিন্তু এই জায়গা দিয়ে এই জলপ্রপাতের আরও অনেকটাই কাছে যাওয়া যায়। একদম ওই উপরের সাইডটায় কোথা থেকে জল আসছে সেটা কিন্তু দেখতে যাওয়া যায়। তো চলুন, সেটাই কিন্তু দেখতে যাচ্ছি আমি। যদিও পাথরগুলো কিন্তু খুব পিচ্ছিল আছে, আপনারা নামার সময় অবশ্যই কিন্তু দেখে শুনে হাঁটবেন।
উশ্রী জলপ্রপাতের সামনে এরকম কিন্তু অনেকগুলো দোকান রয়েছে, যে দোকানগুলোতে এখানে যেমন জলের বোতল পাওয়া যাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে মুড়ি মাখা, ঝালমুড়ি সেই সমস্তগুলো পাওয়া যাচ্ছে। তার সঙ্গে এপাশে রয়েছে আখের রস, এই সমস্ত কিছুই কিন্তু এই যে উশ্রী জলপ্রপাত তার সামনে কিন্তু পাওয়া যাচ্ছে। তো উশ্রী ওয়াটারফলসে যাওয়ার পথেই, একদম উশ্রী ওয়াটারফলস যেটা রয়েছে সেখানে প্রবেশের পথেই তো এই যে রাস্তাটা চলে গেল, এটাতে সামনে একটু এগিয়ে গিয়ে কিন্তু উশ্রী ওয়াটারফলসের, আর এই জায়গাটায় এটাতে কিন্তু চলছে মূল যে তোরণ, সেই মূল তোরণের কাজ। পরবর্তীতে কিন্তু এই জায়গাটা দিয়েই কিন্তু যাওয়ার ব্যবস্থা করা হবে, প্রধান কিন্তু দরজা এই জায়গাটা দিয়েই কিন্তু যাওয়া হবে। আর এখানেও কিন্তু অপূর্ব সুন্দর উশ্রী ওয়াটারফলসের যে অপূর্ব সুন্দর দৃশ্য, সেটা কিন্তু এখান থেকেও দেখা যায়। এটা আমাদের যে ড্রাইভার দাদা রয়েছে, ড্রাইভার দাদা কিন্তু বলে দিল যে এখানটা থেকেও কিন্তু এই উশ্রী ওয়াটারফলসের অপূর্ব সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু দেখা যায়। তো সেটা দেখার জন্যই আমরা কিন্তু এখানে গাড়িটা দাঁড় করিয়ে একটু আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এটা আসলে আমরা যে উশ্রী জলপ্রপাতটা দেখে আসলাম, সেই উশ্রী জলপ্রপাতের জল কিন্তু এখান দিয়েই ওই পাহাড়ের খাদে গিয়ে পড়ে। তো জলটা কোথা থেকে আসছে এই সেটাই যে দেখার জন্য ওই যে কিন্তু আমরা সামনের দিকে এখানে যে এগিয়ে জলের আসলাম। ধারা, এখান থেকে যদিও কিন্তু এই জলের জায়গা ধারা থেকে তেমন বয়ে গিয়ে কিছুই দেখা ওই যাচ্ছে না, সামনের ওই এই জায়গা জায়গাটাই দিয়ে কিন্তু খুব ওয়াটারফলসের অল্প পরিমাণে সৃষ্টি জল করেছে। আসছে, আর এখন বৃষ্টিও নেই, সেই কারণে চলুন কিন্তু আরেকটু জলের সামনের দিকে পরিমাণটা এগিয়ে যাওয়া একটু যাক কম। এবং সেখান আর থেকে ওই কিন্তু দূরে রয়েছে আপনাদেরকে কিন্তু জঙ্গল, এই দেখানোর যে চেষ্টা করি। পাহাড়টা, পাহাড়ের ওপাশেই রয়েছে জঙ্গল। তো এখান থেকেই দেখতে পাচ্ছি অল্প অল্প জল কিন্তু নেমে আসছে নিচের দিকে, যদিও খালি চোখে সেটা দেখা সম্ভব হচ্ছে না, ক্যামেরার মাধ্যমে তো আরও উঠছেই না, খালি চোখেই দূর থেকে দেখা যাচ্ছে অল্প পরিমাণে জল এদিকে আসছে। বর্ষার সময় যখন জলের পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু এইদিকে প্রচুর প্রচুর পরিমাণে জল এগিয়ে আসে। উশ্রী ওয়াটারফলস দেখার পরে আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য। আজকের পরবর্তী গন্তব্য হলো তোপচাঁচি লেক। তো চলো তোপচাঁচি লেকে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। উশ্রী জলপ্রপাত দেখার পর আমরা কিন্তু এগিয়ে চললাম আমাদের পরবর্তী যে গন্তব্য, পরবর্তী গন্তব্যের দিকে। আর একদিকে রয়েছে আমার পাহাড়, আর একদিকে রয়েছে খোলা প্রান্তর। এর মধ্য দিয়েই এই যে কালো পিচের রাস্তাটা দুর্দান্ত কিন্তু লাগছে। এমনিতেই ছোটনাগপুরের মালভূমি অঞ্চলের সৌন্দর্য অপূর্ব সুন্দর, সেই সঙ্গে সঙ্গে এই যে অঞ্চল, এটাও কিন্তু ছোটনাগপুরের মালভূমি অঞ্চলের মধ্যেই অন্তর্গত। দুর্দান্ত একটা রাস্তা। তো ঘড়ি বলছে এখন সময় 11টা, আর আমরা তোপচাঁচি যাচ্ছিলাম, অর্থাৎ তোপচাঁচি লেকের দিকে যাচ্ছিলাম উশ্রী থেকে। তো সকাল 11টা বেজে যাওয়ার জন্য বেলা অনেকটাই হয়ে গেছে, আমাদের কিন্তু ইতিমধ্যে খিদেও পেয়ে গেছে। সেই জন্য রাস্তার পাশে একটা ধাবা থেকে আমরা কিন্তু খাওয়ার জন্য বসে পড়েছি। এখানে দেখুন, খাবারের মধ্যে আছে ভাত আছে, একটা পাঁপড় ভাজা আছে, আলু ভাজা আছে, এদিকে ডাল, এদিকে একটা আচার, এদিকে তরকারি, আর এই সঙ্গে আছে পেঁয়াজ লঙ্কা। এটা দিয়েই কিন্তু আজকের সকালের খাবারটা খাবো। আর এদিকে কিন্তু আকাশে মেঘের গর্জন করছে, মেঘ কিন্তু ভালো পরিমাণে মেঘ করে গেছে, তাই আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমরা তোপচাঁচি লেক এবং অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো ঘুরে দেখার জন্য। তো এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো। তো পৌঁছে গেছি তোপচাঁচি। আর তোপচাঁচিতে যেতে গেলে পরে কিন্তু মানে পৌঁছাতে এন্ট্রি যে গেট রয়েছে, গেটে কিন্তু 4 চাকা নিলে পারে সেক্ষেত্রে কিন্তু 100 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। তো তোপচাঁচি লেকে প্রবেশের পথেই এরকম আমার ডান দিকে রয়েছে কিন্তু অপূর্ব সুন্দর পাহাড়, আর তার মাঝখান দিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে চলে গেছে রাস্তা। রাস্তাটা কিন্তু দুর্দান্ত লেভেলের রাস্তা, দুদিকে রয়েছে গাছের ছাউনি, আর তার মধ্যে দিয়েই শান্ত নিরিবিলি একটা রাস্তা। সেই রাস্তার মধ্য দিয়েই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে। তো এই মুহূর্তে পৌঁছে গেছি আমাদের পরবর্তী আজকের যে গন্তব্য ছিল তোপচাঁচি লেক। সেই তোপচাঁচি লেকের একেবারে সামনে, আমার সামনেই কিন্তু দেখা যাচ্ছে তোপচাঁচি লেক, অপূর্ব সুন্দর তোপচাঁচি লেক। ওপাশে রয়েছে পাহাড়, পাহাড়ের পাদদেশে এরকম অপূর্ব সুন্দর কিন্তু এই লেকটি। আর ইতিমধ্যে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরাও তোপচাঁচি লেকে প্রবেশ করলাম, সেই সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিও শুরু হলো। এই হলো লেকটা, এপাশে রয়েছে পাহাড়, ওপাশটায় পাহাড়, আর এপাশটায় কিন্তু
পাহাড়ের পাদদেশে অপূর্ব সুন্দর এই লেকটি, দুর্দান্ত লাগছে। কিন্তু ওপাশটাই রয়েছে পাহাড়, সবুজ পাহাড়, আর সবুজ পাহাড়ের পাদদেশেই কিন্তু সুন্দর এই লেকটি, দুর্দান্ত লাগছে লেকটা। এই যে অপূর্ব সুন্দর কিন্তু ব্রিজটা, ব্রিজের উপর থেকে এই পাহাড় এবং সেই সঙ্গে সঙ্গে এই যে লেকের সৌন্দর্য কিন্তু অপূর্ব সুন্দর। জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারছি, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে এটা, দুর্দান্ত একটা ভিউ। এই দেখো এই ব্রিজের উপর থেকে এপাশে পাহাড়, আর পাহাড়ের পাদদেশে এই যে নীল জল, ওপাশে সবুজ পাহাড়, পাহাড় এবং লেক, অপূর্ব এক কম্বিনেশন। উপরে মেঘ জমে রয়েছে, ওপাশে পরেশনাথ পাহাড়, মেঘ জমে রয়েছে, মেঘের কারণে কিন্তু ততটা দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে এই যে ভিউটা জাস্ট অসাধারণ, দুর্দান্ত একটা ভিউ। কি যে ভালো লাগছে, নিজের চোখে না দেখলে পারে এটা বোঝা যাবে না। পাহাড়ের পাদদেশে এমন একটা অপরূপ সুন্দর একটা জায়গা। আমরা শুধু জানতাম যে ঝাড়খণ্ড মানেই কয়লা খনি, ঝাড়খণ্ড মানেই খাদান, কিন্তু না, ঝাড়খণ্ডের মধ্যেও যে এমন লুকানো স্বর্গ রয়েছে সেটা কিন্তু নিজের চোখে না দেখলে সেটা বোঝা যাবে না। তো এই স্থানে না আসলে পরেও সেটা বুঝতে পারতাম না যে ঝাড়খণ্ডের মধ্যেও এমন সৌন্দর্য লুকিয়ে আছে। সত্যি বিচিত্র এই আমাদের ভারতবর্ষ। সমস্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম অপূর্ব সুন্দর কিছু জায়গা, সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই ভ্রমণ করে অন্তত একবার দেখা উচিত। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? ওইদিকে রয়েছে পাহাড়। আসলে এই যে লেকটা, এই লেকটার কিন্তু 3 দিকে পাহাড়ে ঘেরা, আর একদিকে রয়েছে এই যে লেকের যখন জল বর্ষার সময় যখন জলের পরিমাণটা বেড়ে যায়, তখন আমার এই যে ডান দিকের এই ব্যারেজগুলো কিন্তু খুলে দেওয়া হয়, এবং তখন এই লেকের উপর থেকে জল নিচের দিকে পড়ে, তখন সৌন্দর্যটা কিন্তু আরও বহুগুণ বেড়ে যায়। কি অপূর্ব সুন্দর, পাহাড়ে ঘেরা একটা প্রান্তর, তার মাঝখানে এই সুন্দর লেকটা, দুর্দান্ত একটা জায়গা। দুর্দান্ত লেভেলের একটা জায়গা, দারুণ একটা ভিউ। এখান থেকে কিন্তু আমরা সবাই দেখলাম, দেখার পরে এবার কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের যে পরবর্তী গন্তব্য রয়েছে আজকে, ভাতিন্ডা ফলস। সেই ভাতিন্ডা ফলস হয়ে রামরাজা মন্দির হয়ে তারপরে কিন্তু আমরা পুনরায় আজকে আবার রিটার্ন করব। তো আমাদের তোপচাঁচি লেক, সেই তোপচাঁচি লেকের অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু আমরা উপভোগ করলাম। এবারে আমরা পরবর্তী আমাদের যে গন্তব্য রয়েছে সেই জায়গায় কিন্তু যাওয়ার চেষ্টা করছি। চলো তোমরা সঙ্গে থাকো। তোপচাঁচি লেক দেখার পরে আমরা কিন্তু এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। আর পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে এই তোপচাঁচি লেকের ধারেই রয়েছে আমাদের বাঙালির আবেগ, বাঙালির নস্টালজিয়া, উত্তম কুমারের বাড়ি, মহানায়ক উত্তম কুমারের বাড়ি। তো আমরা যাওয়ার পথে সেই মহানায়ক উত্তম কুমারের বাড়িও কিন্তু দেখে নেব। তবে এই বাড়িতে যাওয়ার আগেই যে এই যে রাস্তাটা, দুর্দান্ত একটা রাস্তা, অসাধারণ রাস্তা। দেখুন চারিদিকে সবুজ বড় বড় গাছ, সেই গাছের মাঝে চাঁদোয়ার মতো ঢাকা রয়েছে এই রাস্তাটা, তার মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি। দারুণ সুন্দর জায়গাটা। তো তোপচাঁচি লেকে যাওয়ার ঠিক আগেই বাঁদিকে রয়েছে বাঙালির আবেগ মহানায়ক উত্তম কুমারের বাড়ি। আমার পিছনেই রয়েছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি। যদিও বাড়ির ভিতরে বর্তমানে প্রবেশ করতে দেওয়া হয় না, তো বাইরে থেকেই মহানায়ক উত্তম কুমারের যে বাড়ি, সেই বাড়িটা দেখে নিলাম, এবং সেই সঙ্গে সঙ্গে এর ভিতরে ক্যামেরা দিয়ে যতটা দেখানো যায় তোমাদেরকে ততটা কিন্তু দেখানোর চেষ্টা করছি। দেখো বাইরে থেকে এখানে তালাবন্ধ আছে, এবং এই ভিতরে কিন্তু
প্রবেশ করতে, জনসাধারণকে কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না। একটা সময় কিন্তু মহানায়ক উত্তম কুমার এখানে নিয়মিত এসে থাকতেন এবং এই যে পাহাড়ের কোলে অপূর্ব সুন্দর বাড়িটি, সেই সঙ্গে সঙ্গে লেকের সৌন্দর্য এর কারণেই কিন্তু তিনি এইখানটায় বাড়ি করেছিলেন। তোপচাঁচি লেক দেখার পর এবার কিন্তু আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য রামরাজ মন্দির, যেটিকে বলা হয় ঝাড়খণ্ডের মিনি অযোধ্যা। অপূর্ব সুন্দর সেই মন্দিরটি এবার কিন্তু আমরা দেখে নেব, চলো। তো এই হলো রামরাজ্যের মন্দির, মন্দিরে প্রবেশের মূল পথ। আর এই মন্দিরে প্রবেশের সময় এই জায়গায় কিন্তু রয়েছে পা ধুয়ে নেওয়ার জন্য জায়গা। আর তারপর এখানে কিন্তু কার্পেট পেতে দেওয়া রয়েছে। অপূর্ব সুন্দর কিন্তু মন্দির, দেখুন কি অপূর্ব সুন্দর মন্দির। আর এই মন্দিরে কিন্তু এই মুহূর্তে প্রচুর লোকজন রয়েছে, অনেক লোকজন তোমরা দেখতে পাচ্ছ, এই যে প্রচুর লোকজন এরা কিন্তু রয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে এই যে মন্দিরটা, এই মন্দিরটাকে কিন্তু এখানকার মানুষ এটাকে কিন্তু মিনি অযোধ্যা বলছে। অপূর্ব সুন্দর এই মন্দিরটি, চারপাশে শান্ত পরিবেশ আর মন্দিরের আধ্যাত্মিক আবহ এক অন্যরকম অনুভূতি তৈরি করে। ভ্রমণের কোলাহলের মাঝেই এই পবিত্র স্থানটিতে কিছুটা সময় যদি কাটানো যায়, তাহলে কিন্তু মনটা একেবারে শান্তিতে ভরে ওঠে। পাহাড়, ঝর্ণা আর প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে রামরাজ মন্দির দর্শন আমাদের এই ভ্রমণেরকে আরও স্মরণীয় করে তুলেছে। মন্দিরের পাশেই কিন্তু এরকম অসাধারণ জলের কুণ্ডটি রয়েছে। এখন বৃষ্টির পরে জলগুলো কিন্তু, জলের পরিমাণ যেহেতু বেশি হয়েছে, জলটা বয়ে চলেছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। তো যারা ধানবাদে ঘুরতে আসবে মনে করছে, তারা কিন্তু তাদের ভ্রমণ তালিকায় এই রামরাজ মন্দিরটাকে অবশ্যই রেখো। যেহেতু এখন সময় দুপুর, আর দুপুরবেলা হওয়ার জন্য কিন্তু মন্দির, বেশিরভাগ যে মন্দিরের দরজাগুলো কিন্তু সবই বন্ধ, যে কারণে কোনো মন্দিরেই কিন্তু আমরা দর্শন করতে পারলাম না। মন্দিরের বাইরে থেকেই আমরা কিন্তু দেখে নিচ্ছি। তো তোমরা যদি যারা আসবে ঘুরতে, তারা কিন্তু যদি পারো একটু সময় করে একটু আগে আগে যদি আসো, তাহলে কিন্তু মন্দিরের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভগবান দর্শনও হয়ে যাবে। আর যেহেতু আমরা একটু লেট করে ফেলেছি, তাই মন্দিরের ভিতরটা দর্শন করতে পারলাম না। এই মন্দির চত্বরটাই দর্শন করে আমরা আবার ফিরে যাচ্ছি। আমাদের পরবর্তী যে গন্তব্য ভাতিন্ডা জলপ্রপাত বা ভাতিন্ডা ওয়াটারফলস, তো সেই ভাতিন্ডা ওয়াটারফলসে এখন যাব এবং ভাতিন্ডা ওয়াটারফলসে গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো সবাই দেখতে থাকো। রামরাজ মন্দির দর্শন করার পর আবার আমরা কিন্তু এগিয়ে চললাম আমাদের পরবর্তী যে গন্তব্য ভাতিন্ডা ওয়াটারফল, সেই ভাতিন্ডা ওয়াটারফল দেখার জন্য। এবং চারপাশের শান্ত সবুজ পরিবেশ মনটাকে যেন আরও পুলকিত করে তুললো। যত সামনের দিকে এগিয়ে চললাম, ততই যেন এই সবুজের প্রকৃতি আরও বেশি বেশি পরিমাণে সবুজ হয়ে উঠছে। চারিদিকে সবুজটা যেন আরও বেশি পরিমাণে বেড়ে উঠছে। দুর্দান্ত একটা রাস্তা, দারুণ একটা পরিবেশ, তার মধ্য দিয়েই কিন্তু আমাদের গাড়িটা এগিয়ে চললো ভাতিন্ডা ওয়াটারফলের দিকে। তো পৌঁছে গেছি আজকে আমরা আমাদের একেবারে শেষ যে ভ্রমণস্থান রয়েছে, সেই ভাতিন্ডা জলপ্রপাতে। তো বলতে বলতে এখানে বৃষ্টিও কিন্তু চলে এসছে, ছাতাটা আগে মেলে নিই, নাহলে বৃষ্টিতে আবার ভিজে যাব। বীভৎস আকারের মেঘ যেমন করেছিল, সেরকম কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। অপূর্ব সুন্দর এই ভাতিন্ডা জলপ্রপাত, সেই ভাতিন্ডা জলপ্রপাতের এখন কিন্তু দর্শন করতে যাচ্ছি। বৃষ্টির জন্য আমাদের কিন্তু একটু সমস্যা হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। দেখো দূর থেকেই কি অপূর্ব সুন্দর লাগছে এই জলপ্রপাতটা দেখতে। এটাই কিন্তু এই ধানবাদ ভ্রমণের আমাদের সব থেকে আকর্ষণীয় এবং সব থেকে সুন্দর যে ভ্রমণ স্থানগুলো রয়েছে, তার মধ্যে সব থেকে আকর্ষণীয় ভ্রমণ স্থান কিন্তু এই ভাতিন্ডা জলপ্রপাত। তো সেই ভাতিন্ডা জলপ্রপাতেই এই মুহূর্তে আমি পৌঁছে গেছি তোমাদের সবাইকে নিয়ে। তবে আকাশে কিন্তু প্রচণ্ড আকারে বিদ্যুৎ চমকাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে আকাশে কিন্তু প্রচুর মেঘ করেছে।
আর বৃষ্টি তো শুরু হয়ে গেছেই। জলপ্রপাতের যে গর্জন, সে গর্জন তোমরা কিন্তু শুনতে পাচ্ছ। অপূর্ব সুন্দর লাগছে এই জলপ্রপাতটা, অপূর্ব সুন্দর, কী যে সুন্দর লাগছে। বৃষ্টি না হলে পরে হয়তো আমরাও এখানে নামতাম। হচ্ছে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে এখানে। এই হলো ভাতিন্ডা ওয়াটারফল। দুর্দান্ত রকমের ভাতিন্ডা যে জলপ্রপাত, দুর্দান্ত রকমের দেখতে কিন্তু ভাতিন্ডা এই জলপ্রপাত। অপূর্ব সুন্দর জলপ্রপাতটা দেখো। এখানে যদি কেউ যারা আসছো তারা কিন্তু একটু সাবধানে থাকবে, তার কারণ এখানে প্রচণ্ড পিচ্ছিল। পা যদি একবার পিছলে যায় তাহলে কিন্তু আর রক্ষে নেই। অপূর্ব সুন্দর এই ভাতিন্ডা জলপ্রপাত। তো ধানবাদ ঝাড়খণ্ড মানেই শুধুমাত্র যে কয়লা খনি কিন্তু নয়। ধানবাদ মানে কিন্তু এইরকম ভাতিন্ডা ওয়াটারফলস, সেই সব। ওহ, কী লাগছে, কি দুর্দান্ত যে লাগছে এই দৃশ্যটা, সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এমনটাই দুর্দান্ত লাগছে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই জলপ্রপাতটা দেখতে, দুর্দান্ত লাগছে কিন্তু। ভিউটা অসাধারণ ভিউ, অপূর্ব সুন্দর লাগছে। আর বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মধ্যে। ভাতিন্ডা জলপ্রপাত কিন্তু দুর্দান্ত লাগলো, অসাধারণ একটা জলপ্রপাত। উশ্রীতে যে জলপ্রপাতটা দেখে আসলাম তার থেকে বহুগুণ ভালো লাগলো কিন্তু এই ভাতিন্ডার জলপ্রপাত। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কিন্তু এই জলপ্রপাতের সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আর আজকে ভ্রমণের জন্য আমরা যে গাড়িটা ভাড়া করেছিলাম সেই গাড়িটাতে ভাড়া নিল আমাদের 2100 টাকা, যেহেতু আমরা উশ্রী জলপ্রপাতটাও দেখে নিলাম। এবার তোমরা যদি মনে করো উশ্রী দেখবে না, শুধুমাত্র ধানবাদের যে 3টে দর্শনীয় স্থান রয়েছে, ভাতিন্ডা জলপ্রপাত, রামরাজ মন্দির এবং সেই সঙ্গে তোপচাপি লেক, তো সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা কিছুটা কমবে এবং তোমরা অবশ্যই দামাদামি করে নেবে। আর আমরা যে গাড়ির সঙ্গে আসলাম সেই গাড়ির নাম্বারও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তোমরা যদি মনে করো গাড়ির ওই ড্রাইভার দাদার সঙ্গে আসবে তাহলেও আসতে পারো, যোগাযোগ করে নিতে পারো। তো এটাই ছিল আমার একদিনের ধানবাদ এবং গিরিডি ভ্রমণ। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও, আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি যদি মনে করো তাহলে সাবস্ক্রাইব করতে পারো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো।